আমি আমার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা জাইমা রহমান এবং কি তার ওয়াইফ জোবাইদা রহমান এবং কি বিদ্যুৎ মন্ত্রী তার পুরো পরিবার সহ একটা রাতের জন্য দাওয়াত দিয়ে তাদেরকে এখানে এসে আপ্যায়ন করতে চাই। তারা একটা রাতের জন্য আসবে, থাকবে, সকালবেলা চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আম্মেরে মগবাড়িতে দাওয়াত আপ্যায়ন কোনো ঘাটতি থাকবে না, কিন্তু দাবি শুধু একটাই, বউ বাচ্চা লইয়া আম্মে একটা সন্ধ্যা মগবাড়িতে থাকবেন, একটা রাত মগবাড়ি ঘুমাবেন। আমি চাই একটা রাত আম্মে মগবাড়ি ঘুমাইয়া বোঝেন যে আসলে মানুষের কষ্টটা কি, দুর্ভোগটা কি। রুমে তো লাগাইছেন দুই টুন্নি একখানে এসি, ল্যাপ মুঠো দিয়ে ঘুমান, আম্মে আসলে টেড্ডা পান না সেড্ডা কত যা সেরার হাত সেরের জনগণের। গ্রামে ইলেকট্রিসিটি থাকে না, 14 ঘন্টা থাকে না, 16 ঘন্টা থাকে না, 20 ঘন্টা থাকে না। কি করছেন আপনি প্রধানমন্ত্রী? আপনি কার প্রধানমন্ত্রী? এলাকায় কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন? এই যে এক ঝামেলায় আছি, এটা আপনাকে বুঝাইতে পারবো না। আসসালামু আলাইকুম। দেশ জুড়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে বিএনপি সরকারকে ঘিরে। এর মধ্যে তীব্র ভয়াবহ মাত্রায় লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে না গ্রাম অঞ্চলের মানুষ, এবং শহর কেন্দ্রিক আমরা দেখতে পাচ্ছি সেইখানেও কিন্তু বিদ্যুতের সংকট এবং ঘাটতি দেখা দিয়েছে। শহর অঞ্চলেও ভয়াবহ মাত্রায় লোডশেডিং দেওয়া হচ্ছে। মনে হচ্ছে বিদ্যুতেই ডুববে বিএনপি সরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনা, দেশের প্রত্যেকটি মানুষ ক্ষোভে ফেটে পড়ছে রীতিমতো এই বিদ্যুৎ সংকট এবং ভয়াবহ মাত্রায় লোডশেডিংয়ের কারণে। বিএনপির মন্ত্রী, আমাদের বিদ্যুৎ মন্ত্রী মহোদয়, তিনি তো বলেছেন যে গ্রাম অঞ্চলে কোনো লোডশেডিং নেই, কারেন্টের তারগুলো লম্বা হওয়ার কারণেই বিদ্যুৎ গেলে বিদ্যুৎ আসতে লেট হয়। আসলে কী বলবো, বলার কিচ্ছু নাই। চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি মানুষ কি বলছে। এই বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মানুষ কি বার্তা পৌঁছাচ্ছে। অনেকেই তো বলছে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানিয়ে গ্রামে নিয়ে আসা উচিত, তাহলে তিনি বুঝতে পারবেন যে গ্রাম অঞ্চলে লোডশেডিং হচ্ছে কি না, তাহলে তার মন্ত্রীর লাগাম তিনি ধরতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি মানুষ কী পরিমাণে অতিষ্ঠ এবং ক্ষোভ প্রকাশ করে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করছে এই লোডশেডিংয়ের কারণে। আমাদের বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যকে ঘিরে কেন এত আলোচনা সমালোচনা, সেটা আমরা জানার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে। আমি আমার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা জাইমা রহমান এবং কি তার ওয়াইফ জোবাইদা রহমান এবং কি বিদ্যুৎ মন্ত্রী তার পুরো পরিবার সহ একটা রাতের জন্য দাওয়াত দিয়ে তাদেরকে এখানে এসে আপ্যায়ন করতে চাই। তারা একটা রাতের জন্য আসবে, থাকবে, সকালবেলা চলে যাবে। এটা আমার খুব মনের ইচ্ছা। কিভাবে পূরণ করি বলেন তো? কেন বলতেছি কথা জানেন? কারণ তাদের আসা উচিত, তাদের দেখা উচিত আসলে আমরা কিভাবে থাকি। কারণ তারা কখনোই বুঝবে না যে সারাদিন কাজ করে এসে ঘুমাইতে যাওয়ার সময় কারেন্ট নেই, খাইতে বসার সময় কারেন্ট নেই, আর বাথরুমে গেলে কারেন্ট নেই, কারেন্ট এখন যায় না, মাঝে মধ্যে আসে। এই ফিলিংসটা তারা বুঝবে না, কারণ তাদের ঘরে তো একটা জায়গায় 32টা আইপিএস লাগানো থাকে। একদিক দিয়ে যায়, একদিক দিয়ে আসে, কোন দিকে কি হতেছে তারা টায়ারও পায় না। তাদের সবসময় গাড়িতে, রুমে এসি চলে। তাদের তো শান্তির জীবন ভাই, আমাদের তো শান্তির জীবন না। আপনি একটা কথা চিন্তা করেন, যেসব ভাইরা রিক্সা চালায়, যে গরমটা আজকে পড়ছে, সূর্য আকাশে নাই, সূর্য সবার মাথার কাছে ফিট করা, এমন গরম পড়ছে, সেখানে একটা রিক্সাওয়ালা মানুষ বা একটা দিনমজুর মানুষ, খেটে খাওয়া মানুষ সারাদিন ডিউটি করে ক্লান্ত শরীর নিয়ে ঘরে আসছে, কারেন্ট নেই। অফিসে থাকি, আবদ্ধ জায়গা, 3 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা কারেন্ট পাই, 0.5 ঘন্টা কারেন্ট পাই। ফোন চার্জ দিবো নাকি নিজেরা ঠান্ডা করবো, নাকি একটু পানি ঠান্ডা করবো, পাগল হয়ে যাই। এই হচ্ছে আমাদের অবস্থা। তাই বলতেছি, আমাদের দুঃখ বুঝতে হলে আর কারেন্টটা আমাদের পর্যন্ত আসতে হলে ওই যে প্রধানমন্ত্রী আর বিদ্যুৎ মন্ত্রী, ওনাদের একটু আমাদের বাসায় বেড়াতে আসতে হবে। আমাদের এখানে এসে আমাদের মতো কষ্টটা করে তারপর ওনাদের ফিল নিতে হবে আসলে কষ্টটা কোন জায়গায়, কষ্টটা আমরা কেমনে করি। তাই এরা বুঝবো না গো। এরা খালি এক একটা সবাই চাই বলবো সবই তো ভালো আছে, কই কারেন্ট যেতেছে, সব অপপ্রচার, সব হচ্ছে অপপ্রচার, সব অপপ্রচার। এখন কারেন্ট নেই, কারেন্ট নেই, হুতে এখানে কারেন্ট নেই, সারা এলাকায় কারেন্ট নেই, পুরো এলাকা কারেন্ট নেই, পুরো এলাকা অন্ধকার। এইভাবে কিভাবে একটা মানুষ থাকে, কিভাবে তার যান চলে? এই যে আমাদের একটা বুড়ি, দেখি বুড়িটাকে দেখি, এদিকে আসো। এই বুড়িটা খালি গায়ে কান্তাছে, এটা খালি গায়ে করে দিছি। এই হচ্ছে অবস্থা। পোলা পানি ঘুমাইতে পারতেছে না, আমরা ঘুমাইতে পারতেছি না, ফ্রিজে জিনিস সামলাইতেছে না, ফোনে চার্জ দিতে পারতেছি না, জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই যে কারেন্ট আসছে, এই যে কারেন্ট আসছে, একটু পরেই কারেন্ট চলে যাবো, একটু পরেই। মা গরম লাগে? হ্যাঁ, গাইমা গেছে, খালি গায়ে করে দিছি। তাই বলি
আমাদের দুঃখ বুঝতে হলে আমাদের কাতারে আসতে হবে। আপনার এসি ঘরে থেকে বুঝতে পারবেন না যে আসলে আমরা কোন পজিশনে আছি, কতটুকু কষ্ট করি। বুঝেন না এই ব্যাপারটা? মুখ বয়ান দেওয়াটা খুব সহজ, কিন্তু আমাদের লেভেলে যতদিন না পর্যন্ত এই নেতাগুলো আমাদের লেভেল থেকে করতে পারবে এবং আমাদের দুঃখ বুঝতে পারবে, ততদিন আমাদের ভাগ্য খুলবে না। আমরা খালি কষ্টই করে যাবো। আর আসলে 17 বছর যে চাঁদাটা নিতে পারে না, সেটা নেওয়ার একটা প্রসেস লাগবে না? সেই 17 বছরের চাঁদার যে একটা আক্ষেপ, চাঁদা নেওয়ার যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা আমরা করতেছি কারেন্টের মাধ্যমে। বুঝছেন? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমেরে মগো বাড়িতে দাওয়াত। খোপে ডেকি ডেকি রাওয়া মুরহার ছাওয়াছে, লগে দেখা গেছে মগো বরিশাল্লা লোকাল নদীর রূপালি তেল তেল ইলিশ এত আসি পিঠে পুটা যায় আছে, হ্যাঁ মাই বানাইয়ে খাওয়াবে। আপ্যায়নে কোনো ঘাটতি থাকবে না। বরিশাল্লা মানুষ আপ্যায়নে কোনো ঘাটতি রাখে না। কিন্তু দাবি শুধু একটাই, বউ বাচ্চা লইয়া আমি একটা সন্ধ্যা মগো বাড়িতে থাকবেন, একটা রাত মগো বাড়ি ঘুমাবেন। আমি চাই একটা রাত আমি মুখ বাড়ি ঘুমাইয়া বোঝেন যে আসলে মানুষের কষ্টটা কি, দুর্ভোগটা কি। রুমে তো লাগাইছেন 2 একখানে এসি, ল্যাপ মুড়ো দিয়ে ঘুমান। আমি আসলে টেড্ডা পান না, শেড্ডা কত জ্যাসের আর হাতুসের জনগণের কি কমু ভাই। কালকে 400 কিলোমিটার জার্নি করিয়া এরপর গ্রামের বাড়িতে আইছি, ক্লান্ত শরীর লইয়া রাত 1টা-2টার দিকে একটু ঘুমের নাহান পড়ছি। আমি কারেন্ট পুকুত করে লইয়া গেছে। হে যে কি আজাব, হ্যাঁ আমাকে আসলে কইয়ে বুঝাইতে পারবো না। মোর মায় অসুস্থ মানুষ, হে রাইতে ফ্যান না চললে হ্যাঁ রাইতে ঘুমায় না। হে মহিলা হারা রাত না ঘুমাইয়া বেন্যের সময় সকালবেলা উঠে মোরে নাস্তা বানাইয়া দিছে। মোর মায়ের কষ্ট আম্মেরা কি বুঝবেন? আম্মেরা তো এই কষ্ট বুঝবেন না। আম্মেকে ঘরে তো 15-20 জন কামের বুয়া থাকে। আমাকে এই কষ্ট বোঝারও কথা না। আম্মেকে বাসায় 2টা নিয়ে এসি লাগাই না থাকে, 2টা নিয়ে এসি ছাড়িয়া এরপর ল্যাপ মুড়ে দিয়ে জন্মের ঘুমান। আম্মেরা তো জনগণের দুর্ভোগ কষ্ট এগুলো বুঝবেন না। জনগণ যে কি হালে আছে, কি শান্তি দেখতে আছেন। আমের ভালোবাসিয়া দেশের জনগণ ভোট দিয়া জনপ্রতিনিধি বানাইছে। জনগণের এই রকমের হগামারাটা দিয়েন না ভাই। মানে মানুষ বাঁচবে কেমন এই রাইতে যদি একটু ঘুমাইতে না পারে? অনেক অনেক ফ্যামিলি আছে বেন্যের সময় ফয়জরের সময় উঠেই কামে যায়, এরা যদি রাইতে একটু ঘুমাইতে না পারে, হ্যাঁ শারীরিক কন্ডিশন কি হয় এরা তো টের পায় না। দেশের জনগণ আমাকে উপর আস্থা রাখছে, অনেক ভরসা রাখছে, হ্যাঁ একটু শান্তি দেন। ইনু সরকারও তো এত জ্বালাই নাই, এই কয় মাসে আমি আইয়ে যে জ্বালান জ্বালাইছেন। উন্নয়নটা কি করছেন কন? না উন্নয়ন আমের দ্বারা চাইও নাই, যে আমি সময় নিয়ে করেন আস্তে আস্তে দেশটারে গুছান। কিন্তু এই রকমের দুর্ভোগ আমরা চাই না। আগে একটু শান্তি দেন। জনগণ চায় হ্যাঁ একটু শান্তিতে খাবে আর ঘুমাবে। হ্যাঁ জীবনটা রক্ষা করেন ভাই। এই ঠাড়া পড়া গরমে গ্রামের মানুষটা এইভাবে আজাদ দিয়েন না। ঢাকা শহরে 1টা মিনিট কারেন্ট যায় না, কারণ ঢাকা সিটির মানুষের ট্যাঙ্গিতে জোর আছে, যা জোর জুলুম করতে পারে না গ্রামগঞ্জের মানুষের উপর। কে এরকমের বৈষম্যটা কে? আমি ভালোবাসা ভোট দিয়ে কি বেটারা বিপদে পড়ছে? ফাইজলামিটার একটা লিমিট নাই। এলাকায় কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে এমপি সাহেব কারেন্ট নাই কেন? এই যে এক ঝামেলায় আছি, এটা আপনাকে বুঝাইতে পারবো না। বিদ্যুৎ না থাকলে ফোন দেয়, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন। আমার কি দোষ? আমার হাতে কি বিদ্যুৎ আছে? আমি কিভাবে এলাকার মানুষকে বুঝাবো? মাননীয় স্পিকার বলেন আপনি। বিদ্যুৎ মন্ত্রীকে অনেকদিন যাবত দেখছি না। আজকে যদি তিনি থাকতেন তাহলে হয়তো আমি তাকে জিনিসটা বুঝাতে পারতাম। এই বিদ্যুৎ সংকটটা খুব তাড়াতাড়ি সমাধান না করলে মান সম্মান ইজ্জত নিয়ে এলাকায় থাকা যাবে না মাননীয় স্পিকার। এজন্য আপনাকে ধন্যবাদ। আমার সময় শেষ, কথা অনেক ছিল, বলতে চাইছি পারি নাই। আবার কখনো দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। উনি খুব দুঃখিত এবং খুব কষ্টের মধ্যে আছেন, কারণ বাংলাদেশে যখন কারেন্ট নাই, কারেন্ট যখন চলে যায়, তো উনার এলাকার লোক উনাকে কল দেয় যে কারেন্ট কেন নাই। আসলে কারেন্টের মন্ত্রী বেলেগ, বিভাগ বেলেগ, ওনারা তো সরকার পদে নাই বা ওনাদের পার্টি তো আর এখন সরকারে নাই। তো এইগুলো কিন্তু কেউ বুঝতেছে না, মানুষও জানে না। উনাকে মানুষ কল করে জিজ্ঞাসা করে কারেন্ট কেন নাই, বিদ্যুৎ কেন নাই, কখন আসবে। ভাই উনি কি অফিসের মানুষ? উনি কি সরকার পক্ষের মানুষ? সরকার পক্ষ কিন্তু এই দায়িত্বে আছে, বিদ্যুৎ মন্ত্রী আছে, উনাকে জিজ্ঞাসা করেন। উনার আমার মনে হয় উনি মানে এখন যে দেশ থেকে পালাইছে বা কোথায় গেছে লুকাইয়া আছে, এর জন্যই বাইরে হইতেছে না ভাই। এই যে সংসদে গেলে তো উত্তর দেওয়া লাগবে বা বলা লাগবে কেন বিদ্যুৎ নাই, এটা কিন্তু উনি বলার জন্যই, এই কারণেই উনি কিন্তু যাইতেছে না। আর অনেক লজ্জার বিষয়, মানুষ তো ফোন দেবেই ভাই। মানুষ তো আপনাকে এমপি বানাইছে, আপনার উপর মানুষ চাপ দেবে। মানুষ তো আর মন্ত্রীর কাছে যাওয়ার জন্য আপনাকে বানায় নাই, মানুষ তো আপনাকে চাপ দেবে। এটা আপনাকে বুঝতে হবে, আপনি মন্ত্রীকে চাপ দিতে হবে। এটা মানুষের লাইন ঠিক আছে, কিন্তু আপনাদের লাইন ঠিক নাই। আপনারা যখন পর্যন্ত এক হতে পারবেন না বা সব সমস্যাগুলোর সমাধান খুঁজতে পারবেন না, করতে পারবেন না, ততক্ষণ মানুষ আপনাদেরকে চাপ দেবেই। এটা নীতি এবং নিয়ম। মানুষ যদি এভাবে চাপ না দেয় তাহলে দেশ কখনো ঠিক হবে না। একজনের উপর চাপ দিলে অন্যজন কাজ করবে, নয়তো কাজ হবে না। তো ভিডিওটা দেখে অনেক হাসিও পাইছে আর অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে একটা শেয়ার করে দেবেন। গ্রামে ইলেকট্রিসিটি থাকে না, 14 ঘন্টা থাকে না, 16 ঘন্টা থাকে না, 20 ঘন্টা থাকে না। কি করছেন আপনি প্রধানমন্ত্রী? আপনি কার প্রধানমন্ত্রী? 1000 টাকা লাগে সবজি কিনতে দেশে, এমন কোন সবজি নাই 100 টাকা লাগে না। গ্যাসই নাই,
এমন সিন্ডিকেট করেছে যে আপনাকে খেয়ে পরে বাঁচতে দিবে না। আমরা 48 ঘন্টা সময় দিলাম সরকারকে, 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে যদি বাসা বাড়িতে গ্যাস ঠিক না হয়, যানবাহনের গ্যাস যদি ঠিক মতো চালু না হয় এবং নিত্য পণ্যের যদি সিন্ডিকেট ভেঙে দেওয়ার ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা ব্যাপক বিপুল জনসাধারণ সাথে নিয়ে আমাদের কৃষক ভাইদেরকে, প্রান্তিক কৃষকদেরকে ঢাকায় ডেকে নিয়ে এসে আমরা ওই সচিবালয় অভিমুখে সবাই যাত্রা করবো একসাথে জনগণের দাবি নিয়ে। আমরা এমন একটা জাতি হয়েছি, শালা বাঘের মুখ থেকে বেঁচে গিয়ে সিংহের মুখে পড়ি। একটা গেল আর একটা আসলো, একজনের কাছে আশা করে বসে আছি, আরেকজন এসে আমাদের ছাতির উপর এসে বসে আছে। আমরা যাব কোথায়? 5ই আগস্ট 1400 ছেলের জীবন দিয়ে 32,000 মানুষ আহত হয়ে একটা সরকারকে আশা নিয়ে আসলাম। আমরা কি পেলাম? জনগণ কি পেয়েছে? 3 বেলা 3 মুঠো 2 মুঠো খাবেন, পেটের ভাতটা পর্যন্ত জোগায় না এই সরকার। 1000 টাকা লাগে সবজি কিনতে দেশে, এমন কোন সবজি নাই 100 টাকা লাগে না। ছোট বাচ্চা মেয়ে বাসায় ঢোকার আগে একটা ফোন করে, বাবা একটা চকলেট নিয়ে এসো। এখানে কোন বাবা আছে কোন বাচ্চার জন্য একটা চকলেট নিয়ে বাজারে ঢুকতে পারে? আছে কেউ সেরকম? এই সুখের জন্য আমরা 5ই আগস্ট এনেছিলাম। এই কারণে আপনি কষ্ট করে বাজারের ধার দেনা করে কোনো মতে বাসায় নিয়ে যখন বাজারে যাচ্ছেন, এবার যখন গিন্নিকে দিলেন বাজারটা হাতে তুলে, গিন্নি বলছে রান্না করার গ্যাস তো নাই, গ্যাসই নাই। এমন সিন্ডিকেট করেছে যে আপনাকে খেয়ে পরে বাঁচতে দিবে না। কারণ গ্রামে ইলেকট্রিসিটি থাকে না, 14 ঘন্টা থাকে না, 16 ঘন্টা থাকে না, 20 ঘন্টা থাকে না। কি করছেন আপনি প্রধানমন্ত্রী? আপনি কার প্রধানমন্ত্রী? আপনি কি জনগণের প্রধানমন্ত্রী নন? আপনি কি আমলাদের প্রধানমন্ত্রী, এলিট শ্রেণীর প্রধানমন্ত্রী হয়েছে? আপনি যদি প্রধানমন্ত্রী হন, জনগণের হন, আমি আপনাকে আহ্বান জানাবো বাংলাদেশ মঞ্চ থেকে, আপনি বাজারে নামুন, খোলা পায়ে বাজারে নামুন, নিজ চোখে দেখুন আপনার দেশের জনগণ মাসে একবার 1 কেজি মাংস কিনে খেতে পারে কিনা, মাসে একবার ভালোভাবে পোলাও চাল খেতে পারে কিনা। 200 টাকা কেজি পোলের চাল, অথচ আমার কৃষক 40 টাকা কেজি চাল পায় না। আর আপনার এখানে সিন্ডিকেট করে কর্পোরেট কোম্পানিগুলো 80 টাকা কেজি চাল বেচে কৃষক হয়ে যাচ্ছে দিনের পর দিন ফকির। আপনার ঢাকা শহর কেন হকারে ভর্তি হবে না? কৃষক কৃষিকাজ ছেড়ে বাধ্য হচ্ছে চলে আসতে, কারণ তার গ্রামে থাকলে না খেয়ে মরার দিন চলে এসেছে। সেই কৃষক এসে রাস্তায় হকারিগিরি করছে, রিক্সা চালাচ্ছে, দিনকে দিন দেউলিয়া হচ্ছে। আপনি খাদ্যের জন্য, পণ্যের জন্য বিদেশ নির্ভর হয়ে পড়ছেন, IMF নির্ভর হয়ে পড়ছেন। ওই যে আই হ্যাভ এ প্ল্যান, গরিব মারার প্ল্যান। ভাই দেশের যা পরিস্থিতি, এই সকালবেলা মনে করেন 6টার সময় নামছি, হপায় 220 টাকা খাচ্ছি। এই আমি রিক্সা চালাই, আমার বাসা কাউনি হাউজিং। তা আমি যার গাড়ি চালাই, গতকালকে রাত্রেও আমার গালাগালি করছে যে জমা ঠিক মতন দেও না কা। এখন দেশের যদি পরিস্থিতি, সে যদি গাড়ি চালাই তাহলে বুঝতো যে তারেক মেয়ার লাগে এখন খাম্বা বেচা ছাড়া উপায় নাই। বুঝছেন দেশের যে পরিস্থিতি, সকালবেলা মনে করেন ফ্যামিলির লোকে খাবার জোগাড় করমু না নিজে মনে করেন কিছু একটা করমু, তা ভাইবে কুল পাই না। এই 220 টাকা ইনকাম করছি একবেলা শেষ, পরের বেলা কয় টাকা আমার হবে? 320 টাকা জমা। আমি কয় টাকা ঘরে দেবো আর কয় টাকা মালিককে দেবো? তা চুরি ছাড়া আমার কোনো কিছু করার দায় আছে বলেন? এখন আমার কি করতে হবে? মানুষ মারা করতে হবে, না চুরি করতে হবে, না চিন্তাই করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। এখন ভাবছি কি, এখন তো 2 নম্বর কোনো কাজই করতে হইবে, বাধ্যতামূলক। তারেক রহমান যেটা চাইতে আছে, দেশ যেরকম সে শাসন করতে আছে, তাতে বাধ্যতামূলক 2 নম্বর কোনো কাজের সাথে মনে করেন লিপ্ত হতে হবে। তাছাড়া মনে করেন ফ্যামিলি নিয়ে ভাই থাকার মতন পরিস্থিতি নাই। ওই যে আই হ্যাভ এ প্ল্যান, গরিব মারার প্ল্যান। আমি দেখতেছি এটা গরিব মারার প্ল্যান, বুঝছেন? কারণ সাধারণ মানুষ চুরি করতে পারবে না ভাই, তারা চুরিও করতে পারবে না, মানুষ বাঁচাতে পারবে না। তার বাধ্যতামূলক হয় মনে করেন দেশ ছেড়ে পলাইতে হবে, নাহলে রশি দিয়ে মরে যেতে হইবে। আজকে কয়দিন যাবতে আলোচনা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, কিন্তু এর চেয়ে বড় বড় সমস্যাগুলো যেগুলো ছিল 3-4 দিন আগের থেকে আমরা দেখতেছিলাম যে সেই বিদ্যুৎ বিল নিয়ে যে আলোচনা ছিল সেটা কিন্তু স্থগিত হয়ে গেছে। এখন আর খুব একটা দেখি না, সবার মধ্যেই একটা আলোচনা যে কে হচ্ছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি। বিদ্যুৎ বিলটা ধামাল চাপা পড়ে গেছে। কিন্তু আপনারা যদি এই ফেসবুক দেখেন তাহলে দেখবেন হাজার হাজার ফটোকার্ড, রিল, মিমস এগুলো ভরা। এগুলো নিয়ে কেউ আলোচনা করে না, কোনো মিডিয়াও আলোচনা করে না। আপনারা জানেন তো ভাই, মিডিয়া কিন্তু পুরোপুরি সরকারের দখলে চলে গেছে, সরকার থেকে বলে দেওয়া হয়েছে বিদ্যুৎ নিয়ে খুব একটা প্রচারণা বা আলোচনা তোমরা করবো না, এবং করছে না। কিন্তু আমরা কিছু লোকজন করতেছি, সবসময় করতেছি। আমরা স্টপ যাই, আমরা যেটা সত্য সেটাই তুলে ধরবার চেষ্টা করি, তাই না? দেখেন, এই কয়দিন আগে দেখলাম মাননীয় বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে উনি একটা বাড়িতে গেছিল, সেখানে যা দেখছে দুইটরি এসি চলে, তারপর ব্লেন্ডার চলে, তারপরে আপনার ফ্রিজ আছে, 7,000 টাকা বিল দেয়। কেন? এটা তো পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ নেই যে এত কম টাকায় এই বিদ্যুৎ পাওয়া যায়। উনি অবশ্য একটা কথা ভুলে গেছেন,
ওই বাসায় 2-3টা চার্জারও আছে, সেগুলোর কথা উনি ভুলে গেছেন। জাকিয়া দেখেন, আমি এই যে সুইডেনে আছি, আমি সুইডেন নিয়ে কথা বলি। আমার একটা 3 রুমের বাসা, 2টা বেডরুম, একটা ড্রয়িং রুম। আমরা 3 জন মানুষ থাকি, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে। আমাদের এখানে সকালে নাস্তা খাওয়া হয়, দুপুরবেলায় ভাত রান্না হয়, সন্ধ্যাবেলায় ভাত রান্না হয়। এবং বলে রাখা ভালো, ভাত কিন্তু আমরা রান্না করি ইলেকট্রিক চুলাতেই, সেটা আপনারা জানেন। এবং আমাদের বাসায় মাইক্রোওয়েভ আছে, আমাদের বাসায় ওয়াটার হিটার আছে। আমরা যতবারই চা খাই পানিটা ওয়াটার হিটারে গরম করি। 2টা বড় বড় ফ্রিজ আছে, একটা হলো নর্মাল ফ্রিজ, একটা হলো ডিপ ফ্রিজ। তারপরে ইলেকট্রিকের ব্যাপারে যদি বলেন, সব ঘরে ফ্যান নেই, আমাদের এখানে ফ্যান লাগে না, কিন্তু আমাদের এখানে উইন্টারে ওয়ারবার চলে, কিন্তু সামারে ওয়ারবার চলে না। কিন্তু সামারে এখন আমরা ফ্যান চালাই, টেবিল ফ্যান চালাই, সিলিং ফ্যান লাগানোর কোনো সিস্টেম নাই। সামারে আমাদের প্রতি মাসেই গড়ে বিদ্যুৎ বিল আসে 300 থেকে 350 ক্রাউন। তার মানে বাংলাদেশি টাকা যদি আপনি হিসাব করেন 3×36 মানে 3600 থেকে 4000 টাকা। এটা হলো সামারে। আর উইন্টারে যখন শীতকাল হয় তখন 24 ঘন্টায় ইলেকট্রিক ওয়ারবার চলে। প্রত্যেকটা ঘরকে ঠান্ডা রাখা, গরম রাখার জন্য সেট করা আছে ওয়ালের সাথে, এগুলো চালু হয়, এগুলো একটা বিল আসে। তখন যে আমাদের বিদ্যুৎ বিল আসে 400 থেকে 450, মানে 100 ক্রাউন বাইরে যায়। দেখেন আমরা কতগুলো জিনিস চালাই মাননীয় মন্ত্রী মহোদয়, 2টা ফ্রিজ, 2টা ফ্যান, ইলেকট্রিক চুলায় 3 বেলা রান্না করা, ওয়াটার হিটার, ব্লেন্ডার এবং ফ্রায়ারও আছে। ফ্রায়ার মানে যে কিছু খাওয়া আছে না, তেলে ভাজা, মনে করেন আমরা চিকেন লেগস কিনে আনলাম, আজকে খাইলাম, সকালবেলায় রাত্রেবেলায় খাবো, ওটা ফ্রায়ারে দিলে একদম নতুন হয়ে যায়, ফ্রায়ার চলে। তারপরে আমাদের এখানে যেহেতু বাংলাদেশের মধ্যে কোনো সিস্টেম নাই যে দোকানে যে কাপড় ইস্ত্রি করব, আমরা কাপড় ইস্ত্রি করি। এবং সামটাইমস, যদিও সবসময় না, আমি ঘরে মেশিন চালাই, কাপড় ধোয়ার মেশিন। ও ডিশওয়াশার তো আমরা হাত দিয়ে ধুইলে ওটা ইলেকট্রিক্যালে চলে। এবং ঘর যে পরিষ্কার করি, দাম সুগার মানে ভ্যাকুম ক্লিনার, ওইটাও ইলেকট্রিকে চলে। এত কিছু অ্যাপারেটস চলার পরেও আমরা 350 থেকে 400 টাকা হায়েস্ট দেই, 500 টাকা উইন্টারে। আর আপনি বললেন 7000 টাকা পৃথিবীর কোথাও এত ফ্যাসিলিটিস দিবে না। এটা ডাহা মিথ্যা কথা। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে আমন্ত্রণ জানাইলাম, আপনি একবার আসেন সুইডেনে, দেখা যান আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এনিওয়ে, এই বিদ্যুৎ বিল নিয়ে তর্ক বিতর্ক বহু আসবে, কিন্তু সরকারি জায়গায় থাকবে। দেখেন সরকারি লোকজন কি বলছে, একটা ফটোগ্রাফ দেখেন। আমি বাসায় ফোন করে মাকে জিজ্ঞাসা করলাম বিদ্যুতের কি অবস্থা। মা জানালো লোডশেডিং একেবারেই নেই বললেই চলে, এবং বিদ্যুৎ বিলও আগের মতোই আসে। তাই আপনারা অযথা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। লিখেছেন সাইদ বিন আবদুল্লাহ, ওনার পরিচয় হলো উনি হলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। আবদুল্লাহ ভাই বা আবদুল্লাহ সাহেব, আপনার বাড়িতে বিদ্যুৎ থাকবে নাকি আমার বাড়িতে বিদ্যুৎ থাকবে? আপনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। আমরা তো আগেও দেখছি, যখন হাসিনা আমলে বিদ্যুৎ থাকতো না, আমি দেখতাম ইন্দিরা রোডে যখন আমি যাইতাম ঢাকা, এই সুইডেন থেকে বেড়াইতে যাইতাম, আমার বাসায় কখনো বিদ্যুৎ বিভ্রাট হইতো না। কারণ আমার বাসার একটু দূরেই ছিল কামাল সাহেবের বাড়ি, সেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আমার আরেকটু দূরে ছিল তৎকালীন আইনমন্ত্রী শফিক সাহেব, মনে আছে আপনাদের? তো এইসব এলাকায় বিদ্যুৎ যারা, এমনি আবদুল্লাহ সাহেব আপনার বাড়িতে বিদ্যুৎ কখনোই যাবে না, কারণ বিদ্যুৎ ডিপার্টমেন্ট জানে এটা কার বাড়ি, এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুল্লাহ সাহেবের বাড়ি। সুতরাং এগুলো বললে পাবলিক হ্যাপি হবে না, পাবলিক বুঝে, বরঞ্চ এগুলো মানুষ সমালোচনা করে, এগুলো না লিখাই ভালো। আরেকটা ফটোগ্রাফ দেখেন। আমাদের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব বলেছেন, মা বোনদের বলবো শুধুমাত্র বিদ্যুৎ বা গ্যাসের অপেক্ষায় না বসে থেকে আপনারা মাটির চুলায় রান্না করুন, এতে পরিবেশ ও স্বাস্থ্য দুটোই সুরক্ষিত থাকবে। মানে শেখ হাসিনা যা বলছিল সবই এরা বলতে ভাই। শেখ হাসিনা বলছিল না যে কি কাঁঠালের বার্গার বানান, যদিও কথাটা কিন্তু সত্য, কাঁঠালের বার্গার কিন্তু হচ্ছে এখন, উনি তখন বলছিল মানে মানুষকে বোঝানোর জন্য। এখন টুকু সাহেব বলছে মাটির হাঁড়িতে রান্না করেন। টুকু সাহেব, ঢাকা শহরের উত্তরায় যার বাসা বা ধানমন্ডিতে যার বাসা, সে মাটির চুলায় কি করে রান্না করবে বলুন তো? ওটার মধ্যে লাকড়ি লাগবে, তো লাকড়ি পাইব কোথায়? এটাকে আমরা যখন ছোট ছিলাম, ময়মনসিংহে থাকতাম, কিশোরগঞ্জে থাকতাম, তখন লাকড়ি ছিল, লাকড়ি চাইলে বা লাকড়ির দোকানই ছিল। এখন কি আছে এগুলা যে লাকড়ি দিয়া মাটির চুলায় রান্না করবে? হ্যাঁ, গ্রাম দেশে সম্ভব, গ্রাম দেশে কিন্তু এখনো মাটির চুলায় রান্না হয়। টুকু সাহেব, এইগুলো কথা বলে তো খাওয়া পাবলিককে বিভ্রান্ত করতেছেন। আরেকটা দেখেন, এই যে আপনারা বেশি টাকা দিয়ে তেল গ্যাস সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন, এই বাড়তি টাকাটা কিন্তু বাংলাদেশেই থাকছে। এখানেও কিন্তু সবার আগে বাংলাদেশ। কে বলছেন? ডক্টর জাহিদুর রহমান,
প্রধানমন্ত্রীর উপদেষ্টা কি সুন্দর কথা বলছে দেখছেন। মানে আপনারা যে বেশি টাকা দিতেছেন গ্যাসের জন্য, বিদ্যুৎ বিলের জন্য, এটা তো দেশেই থাকতেছে, এটা তো বিদেশ যাইতেছে না। যে আপনারা দেন না বেশি টাকা, তার মানে ওনার কথা হলো আপনারা যদি 3 টাকার মাল 20 টাকা কিনেন, 17 টাকা যে বেশি দিচ্ছেন, এটা দেশেই থাকতেছে। মানে কি ধরনের গর্ধব লোকজন রে মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা বানাইছে, এটা কোনো কথা হইলো ভাই? পাবলিকের গলা কাইটা আপনি বলতেছেন যে এই টাকা তো দেশেই থাকবে। হ্যাঁ আমরা জানি তো এই দেশে বিদেশ যাবে না, তাই বলে আমরা কই পাবো টাকা? কই পাবো টাকা? আমগুলো বেশি টাকা দেয় কে? আপনারা দেন। বেতন বাড়াইছেন, এই যে প্রাইভেট সেক্টর দেখলাম মানুষ কান্নাকাটি করতেছে, 20,000 টাকা বেতন পাই ভাই। দোকানে যে 200 টাকার কোনো বাজারই হয় না, 500 টাকা রোজ লাগে বাজার করতে, খালি তরি তরকারি। এখন বলেন তরি তরকারিতে বেশি টাকা দিতেছেন, দেশেই থাকতেছে। হ্যাঁ ভাই, সবই দেশেই থাকতেছে। তাই বলে আপনারা এইভাবে বাড়াইয়া এইভাবে পাবলিককে ধোকা দিবেন। আরেকটা শেষ ফটোকার্ড দেখেন, আবার সেই বিদ্যুৎ মন্ত্রী বলতেছে গ্রামে কোনো লোডশেডিং নেই। বিদ্যুৎ মন্ত্রী টুকু, গ্রামে কোনো লোডশেডিং নাই ভাই। আমি আমার গ্রামে ফোন করি প্রায়, না আমার কিছু গরিব আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আমার যোগাযোগ আছে, তারাও আমার ফোন করে। ইদানিং দিন না ফোন কমায় দিছে। তো আমি জিজ্ঞেস করলাম এই 2-3 দিন আগে, কিরে আজকাল ফোন টোন করস না? মানে আগে বিভিন্ন কারণে ফোন করতো, বলে বলতেছে ভাই ফোন করুন কই থেকে, কারেন্টই তো থাকে না, আমি লোডশেডিং থাকে সারাদিন, একটুখানি চার্জ দেই, ওই 2-4 জনের সাথে কথা কইতে কইতেই আবার চলে যায় আমার মোবাইলের পাওয়ার, এরপর দেখি কারেন্ট নাই। এটা গ্রামের অবস্থা টুকু সাহেব, এটা গ্রামের অবস্থা। আপনি খবর নিয়ে দেখেন বাংলাদেশের কোন গ্রামটা আছে যে গ্রামে লোডশেডিং দিনের মধ্যে 10 থেকে 12 ঘন্টা থাকে না, দিন 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা কারেন্ট থাকে না। আমি চ্যালেঞ্জ দিয়ে করলাম অত্যন্ত বিনয়ের সাথে, আপনি একটু খোঁজ খবর নেন। এই সমস্ত কথা বইলা পাবলিকরে আপনারা বোকা বানাইতে পারবেন না, কারণ মানুষ তো নিজেই ভোগ করতেছে। অনেকে তো এই কথাও বলতেছে যে লোডশেডিং এর মধ্যেও আসি, ইলেকট্রিসিটি থাকেই না, তারপরেও বিদ্যুৎ বিল, ভূতের বিল। এখান থেকে পরিত্রাণ পাইতে হবে, এখান থেকে পরিত্রাণ করতে হবে, নইলে মানুষের যে রাগ, মানুষের যে দুঃখ, মানুষের যে হাহাকার, মানুষের যে চিৎকার, আল্লাহর আনুষ্কাই বাজাইতেছে। তো ওই যে দেখলাম কোন এক মুড়িওয়ালা না চাওলা, ওর বিদ্যুৎ বিল আসছে 1.5 লক্ষ টাকা। চিন্তা করছেন? ও দেখার পরে পালায় গেছে। আমি তো ভাবছিলাম ও দেখার পরে হার্ট অ্যাটাক করবো, মরে গেছে। কারণ যে লোক 150 টাকা থেকে 200 টাকা দিত বিদ্যুৎ বিল, তার বিদ্যুৎ বিল আসছে 1.5 লক্ষ টাকা। এটার আপনি কি বলবেন মাননীয় মন্ত্রী মহোদয়? একটু ব্যবস্থা নেন প্লিজ। মানুষের মধ্যে না মানে একটা কি বলবো, কি যে এক বিশ্রী অবস্থা শুরু হয়েছে বিদ্যুৎ বিল নিয়ে, কি যে একটা মানে অনার সৃষ্টি, এটা কিন্তু বাংলাদেশে আগে হয় নাই। দেশের কোথাও কোথাও দিনরাত মিলিয়ে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ নেই। প্রচন্ড গরমে গ্রামের পর গ্রাম অন্ধকার, শিল্প কারখানায় উৎপাদন বন্ধ। দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে লোডশেডিং ছাড়ালো 3700 মেগাওয়াটের ঘর। উৎপাদন সক্ষমতা থাকার পরও কেন আমরা বিদ্যুৎ পাচ্ছি না? আর হুট করে কিভাবেই বা তৈরি হলো এত বড় বিপর্যয়? চলুন সেই আলোচনাতেই যাওয়া যাক। বুঝতে আগে কয়েকটি সংখ্যার দিকে চোখ রাখা প্রয়োজন। গত রোববার রাতে দেশে লোডশেডিং এর নতুন রেকর্ড তৈরি হয়েছে 3757 মেগাওয়াট। একই দিন বিকেল 3টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল 3671 মেগাওয়াট। অর্থাৎ মাত্র 10 ঘন্টার ব্যবধানে 2বার রেকর্ড ভেঙেছে লোডশেডিং। ভয়াবহ তথ্য হলো দেশের মোট 41টি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকট ও মেরামতের কারণে এখন পুরোপুরি বন্ধ। এর আগে 2023 সালের জুনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে সর্বোচ্চ লোডশেডিং ছিল 3419 মেগাওয়াট। অর্থাৎ বর্তমান সংকট আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তীব্র। কিন্তু কেন? বিদ্যুৎ সংকটের প্রধান কারণ হলো গ্যাসের অভাব। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় উৎস এখনো গ্যাস। পরিসংখ্যান বলছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতিদিনের মোট গ্যাসের চাহিদা 252 কোটি ঘনফুট। এগুলো ন্যূনতম সচল রাখতে হলেও প্রয়োজন 100 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস, অথচ তারা পাচ্ছে মাত্র 70 কোটি ঘনফুট। অর্থাৎ চাহিদার 1/3 থেকেও কম। এক সময়ে যেখানে গ্যাস দিয়ে 5000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হতো, এখন তা নেমে এসেছে 3500-এ। কেন্দ্র আছে, অবকাঠামো আছে, কিন্তু চালানোর মতো গ্যাস নেই। বিদ্যমান এই গ্যাস সংকট আরো তীব্র হয়ে ওঠে গত 21 জুলাইয়ের একটি দুর্ঘটনায়। কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে রাতারাতি দৈনিক 60 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আংশিক মেরামত করে 25 কোটি ঘনফুট গ্যাস আনা গেলেও টার্মিনালটি এখনো পূর্ণ সক্ষমতায় ফিরতে পারেনি। পেট্রোবাংলা জানাচ্ছে এটি পুরোপুরি সচল হতে আরো কয়েকদিন লাগবে। তবে এই একটি দুর্ঘটনায় প্রমাণ করে আমদানিকৃত এলএনজির ওপর আমাদের নির্ভরতা কতটা বিপজ্জনক রূপ নিয়েছে। গ্যাসের সাথে যোগ হয়েছে কয়লা সংকটও। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে বড় জাহাজ থেকে ছোট জাহাজে কয়লা খালাস করা যাচ্ছে না। ফলে
1200 মেগাওয়াটের পটুয়াখালী কেন্দ্রের উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। ভারতের আদানি পাওয়ার থেকে যেখানে 1400 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা, ঝাড়খণ্ডে বন্যার কারণে কয়লা ভিজে যাওয়ায় সেখানে সরবরাহ নেমে এসেছে 800 মেগাওয়াটে। অন্যদিকে কারিগরি ত্রুটি ও জ্বালানি জটিলতায় দিনাজপুরের বড়পুকুরিয়ার 3টির মধ্যে 2টি ইউনিটই বর্তমানে বন্ধ আছে। ফলে 7945 মেগাওয়াট কয়লা ভিত্তিক সক্ষমতার বিপরীতে আমরা বিদ্যুৎ পাচ্ছি মাত্র 5500 মেগাওয়াটের মতো। এই অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। সিলেটের টুকের বাজারে বিদ্যুতের দাবিতে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারে বিদ্যুতের মোট চাহিদার 4/3 পর্যন্ত সরবরাহ করা যাচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বড় আঘাত লেগেছে শিল্প খাতে। গ্যাস সংকটের পর এবার বিদ্যুৎ না থাকায় কারখানাগুলোতে উৎপাদন বারবার বন্ধ রাখতে হচ্ছে। বাধ্য হয়ে জেনারেটর চালাতে গিয়ে ব্যবসায়ীদের উৎপাদন খরচও এখন আকাশ ছুঁয়েছে। অবশ্য পিডিবি ও পেট্রোবাংলা আশা দিচ্ছে এলএনজি টার্মিনাল সচল হলে এবং কয়লা সরবরাহ স্বাভাবিক হয়ে এলে লোডশেডিং কিছুটা কমবে, তবে এটি কেবলই সাময়িক সমাধান। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তামিমের মতে বিদেশি এলএনজি ও আমদানির ওপর অতি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর না দিলে এবং নবায়নযোগ্য বা সৌরবিদ্যুৎ না বাড়ালে এই সংকট বারবার। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, দেখতে পারলেন ব্যক্তিগতভাবে আপনাদের কি বলার রয়েছে, কি বলতে চান আপনারা আসলে সেটাই জানাবেন। আপনাদের কি মনে হয় না যে বিদ্যুতেই এই সরকারের পতন ঘটতে পারে? গ্রামে লোডশেডিং নাই, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফাস্ট হয়ে যায় বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফন্ট লোড করতে টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না, আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে যায়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই মন্তব্য এবং এই লজিক, এই যুক্তিকে আপনারা কিভাবে দেখবেন? আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনি বলেছেন যে কারেন্টের লাইনগুলো গ্রাম অঞ্চলে লম্বা থাকার কারণে সেইখানে কারেন্ট গেলে আসতে একটু দেরি হয়। কেমন কথা ভাই, কেমন ধরনের যুক্তি এবং লজিক এটা? জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, আপনারা কি বলতে চান? আপনাদের কি মনে হচ্ছে 5 বছর কি রান করতে পারবে ভালোভাবে এই সরকার, নাকি মনে হচ্ছে যে অবস্থা বেগতিক, দ্রুত সময়ের মধ্যেই ক্ষমতা ছাড়তে হতে পারে? মাত্র কয়েক মাস হলো ক্ষমতায় যেতে না যেতে নানা ধরনের আলোচনা সমালোচনা বিতর্কের মুখে পড়তে হচ্ছে বিএনপি সরকারকে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে যোগ্য ব্যক্তিকে বসানোর জন্য, যে প্রত্যেকটি মন্ত্রণালয়ে যোগ্য ব্যক্তিকে বসানো হোক, যোগ্য চেয়ারে যোগ্য ব্যক্তি থাকবে, অযোগ্য মানুষকে যেন বসানো না হয়, তাহলে ভুলভাল কথা শুনতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।